আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক শাসন এই অধ্যায় থেকে প্রধান প্রধান শব্দভিত্তিক সারসংক্ষেপ জানব। প্রধান প্রধান শব্দভিত্তিক সারসংক্ষেপ নিয়ে আলোচনা করব। বাংলায় কোম্পানি ও ঔপনিবেশিক শাসন এই অধ্যায় থেকে আমরা মোট 10টি শব্দভিত্তিক সারসংক্ষেপে আলোচনা করব। তার মধ্যে 1 নম্বর ইস্ট ইন্ডিয়া কোম্পানি, 2 নম্বর উপনিবেশ, 3 নম্বর দেওয়ানি, 4 দ্বৈত শাসন, 5 76-এর মন্বন্তর, 6 ফরায়েজি, 7 বাঁশের কেল্লা, 8 সত্য বিলোপ নীতি, 9 খেলাফত এবং 10 দ্বিজাতি তত্ত্ব। এই 10টি শব্দভিত্তিক বিষয়ের সারসংক্ষেপ নিয়ে আমরা এখন আলোচনা করব। ভারতীয় উপমহাদেশে বাণিজ্য করার উদ্দেশ্যে 1600 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের একটি বণিক দল ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে। এর আনুষ্ঠানিক নাম ছিল The Governor and Company of Merchants of London Trading into the East India। ভারতীয় উপমহাদেশে বাণিজ্য করার উদ্দেশ্যে 1600 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের একটি বণিক দল ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে। এর আনুষ্ঠানিক নাম ছিল The Governor and Company of Merchants of London Trading into the East India। The Governor and Company of Merchants of London Trading into the East India। তাহলে আমরা পাচ্ছি ভারতীয় উপমহাদেশে বাণিজ্য করার উদ্দেশ্যে ইংল্যান্ডের একটি বণিক দল ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে। এর আনুষ্ঠানিক নাম দ্য গভর্নর অ্যান্ড কোম্পানি of Merchants of London Trading into the East India। The Governor and Company, the Governor and Company of Merchants of London trading into the East India। 1600 সালের 31 ডিসেম্বর রানী দ্বিতীয় এলিজাবেথ এ কোম্পানিকে প্রাচ্যে বাণিজ্য করার রাজকীয় সনদ দেয়। 1618 সালে এ কোম্পানির প্রতিনিধি ক্যাপ্টেন হকিন্স রাজা প্রথম জেমসের চিঠি নিয়ে মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসেন। 1600 সালের 31 ডিসেম্বর রানী দ্বিতীয় এলিজাবেথ এ কোম্পানিকে অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে
প্রাচ্যে বাণিজ্য করার রাজকীয় সনদ দেয়। 1618 সালে এ কোম্পানির প্রতিনিধি অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি ক্যাপ্টেন হকিন্স রাজা প্রথম জেমসের চিঠি নিয়ে মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসেন। তাহলে আমরা পেলাম 1600 সালের 31শে ডিসেম্বর 1600 সালের 31শে ডিসেম্বর রানী দ্বিতীয় এলিজাবেথ এই কোম্পানিকে অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রাচ্যে বাণিজ্য করার রাজকীয় সনদ দেন। 1618 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি অর্থাৎ 1618 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি ক্যাপ্টেন হকিন্স রাজা প্রথম জেমসের চিঠি নিয়ে মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসেন। মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসেন। মুঘল সম্রাট জাহাঙ্গীর 1612 সালে তারা গুজরাটের সুরাটে প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করেন। বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি ধীরে ধীরে তারা অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে অর্থাৎ ভারত উপমহাদেশে রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা চালায়। 1612 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গুজরাটের সুরাটে প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করেন। বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি ধীরে ধীরে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি বঙ্গ তথা সমগ্র ভারত উপমহাদেশে রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা চালায়। তাহলে আমরা পেলাম 1612 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গুজরাটের সুরাটে প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করেন। সুরাট তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সর্বপ্রথম বাণিজ্য কুঠি কোথায় নির্মাণ করেন? গুজরাটের সুরাটে। বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি ধীরে ধীরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরা ভারতবর্ষে রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা চালায়। রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা চালায়। অবশেষে 1757 সালের 23 জুন বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলাকে পলাশীর যুদ্ধে পরাজিত করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। 1857 সালে
সিপাহী বিদ্রোহের পর কোম্পানি শাসনের অবসান ঘটলেও ইংরেজরা প্রায় 200 বছর ভারত শাসন করে। অবশেষে 1757 সালের 23শে জুন বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলাকে পলাশীর যুদ্ধে পরাজিত করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। 1857 সালে সিপাহী বিদ্রোহের পর কোম্পানি শাসনের অবসান ঘটলেও ইংরেজরা প্রায় 200 বছর ভারত শাসন করে। 1757 সালের 23শে জুন 1757 সালের 23শে জুন বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলাকে 23শে জুন বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলাকে পলাশীর যুদ্ধে পরাজিত করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। 1857 সালে সিপাহী বিদ্রোহের পর 1857 সালের সিপাহী বিদ্রোহের পর কোম্পানি শাসনের অবসান ঘটলেও ইংরেজরা প্রায় 200 বছর শাসন করে। ভারতবর্ষ। উপনিবেশ বা কলোনি শব্দটি ল্যাটিন শব্দ কলোনিয়া থেকে উদ্ভূত। এটি একটি স্থান বা এলাকাকে নির্দেশ করে যা অন্য কোনো দেশ কর্তৃক নিয়ন্ত্রিত হয়। প্রধান নগর হিসেবে দেশটি উপনিবেশের বৈধ দখলদার হিসেবে পরিচিতি পায়। উপনিবেশ বা কলোনি শব্দটি ল্যাটিন শব্দ কলোনিয়া থেকে উদ্ভূত। এটি একটি স্থান বা এলাকাকে নির্দেশ করে যা অন্য কোনো দেশ কর্তৃক নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ এমন একটা স্থান বা এলাকাকে নির্দেশ করে যে স্থান বা এলাকাটা অন্য দেশ কর্তৃক নিয়ন্ত্রিত হয়। প্রধান নগরী হিসেবে দেশটি উপনিবেশের বৈধ দখলদার হিসেবে পরিচিতি পায়। তাহলে উপনিবেশ বা কলোনি শব্দটি COLO, এই কলোনি শব্দটি ল্যাটিন শব্দ কলোনিয়া থেকে এসেছে, কলোনিয়া থেকে উদ্ভূত হয়েছে। কলোনি এটা একটি স্থান বা এলাকাকে নির্দেশ করে। এটি একটি স্থান বা এলাকাকে নির্দেশ করে যা অন্য দেশ কর্তৃক নিয়ন্ত্রিত হয়। সেই স্থানটা অন্য আর একটা দেশ কর্তৃক নিয়ন্ত্রিত হয়, সেটাকেই বলা হয় কলোনি বা উপনিবেশ। সেই স্থানটি প্রধান নগর হিসেবে ওই দেশের স্থানটি উপনিবেশের বৈধ দখলদার হিসেবে পরিচিতি পায়। একটি দেশের যখন অনেকগুলো উপনিবেশ থাকে তখন মূল দেশটি সাম্রাজ্য হিসেবে বিবেচিত হয়। প্রাচীন গ্রিসে উপনিবেশের নিয়ন্ত্রককে মেট্রোপলিস বা প্রধান নগর বলা হতো। একটি দেশের যখন অনেকগুলো উপনিবেশ থাকে তখন মূল দেশটি
সেই মূল দেশটি সাম্রাজ্য হিসেবে বিবেচিত হয়। প্রাচীন গ্রীসে উপনিবেশের নিয়ন্ত্রককে মেট্রোপলিস বা প্রধান নগর বলা হতো। একটি দেশের যখন অনেকগুলো উপনিবেশ থাকে, এগুলো উপনিবেশ ধরলাম, তখন মূল দেশটি সাম্রাজ্য হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ একটি দেশের অনেকগুলো উপনিবেশ আছে, যে দেশটার উপনিবেশ আছে সেই দেশটাই সাম্রাজ্য হিসেবে বিবেচিত হয়। প্রাচীন গ্রীসে উপনিবেশকে যারা নিয়ন্ত্রণ করে, উপনিবেশের নিয়ন্ত্রককে মেট্রোপলিস বা প্রধান নগর বলা হতো। বিশ্বের প্রাচীনতম উপনিবেশ পুয়ের্তো রিকো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। ভারত উপমহাদেশ প্রায় 200 বছর ব্রিটিশ উপনিবেশ হিসেবে শাসিত হয়েছে। বিশ্বের প্রাচীনতম উপনিবেশ পুয়ের্তো রিকো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। ভারত উপমহাদেশ প্রায় 200 বছর ব্রিটিশদের উপনিবেশ হিসেবে শাসিত হয়েছে। তাহলে বিশ্বের প্রাচীনতম উপনিবেশ পুয়ের্তো রিকো। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। ভারত উপমহাদেশ প্রায় 200 বছর ব্রিটিশ উপনিবেশ হিসেবে শাসিত হয়েছে। ভারত উপমহাদেশ ব্রিটিশ উপনিবেশ হিসেবে প্রায় 200 বছর শাসিত হয়েছে। ভারত উপমহাদেশ। দেওয়ানি বলতে রাজস্ব আদায়ের ক্ষমতাকে বোঝায়। 1764 সালে বক্সারের যুদ্ধে ইংরেজদের বিজয়ের ফলে ভারতে ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠার পথ সুগম হয়। দেওয়ানি বলতে রাজস্ব আদায়ের ক্ষমতাকে বোঝায়। 1764 সালে বক্সারের যুদ্ধে ইংরেজদের বিজয়ের ফলে ভারতে ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠার পথ সুগম হয়। তাহলে দেওয়ানি বলতে আমরা কি বুঝি? দেওয়ানি বলতে আমরা বুঝি রাজস্ব আদায়ের ক্ষমতাকে। রাজস্ব আদায়ের ক্ষমতা। 1764 সালে বক্সারের যুদ্ধে ইংরেজদের বিজয়ের ফলে ভারতে ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠার পথ সুগম হয়। ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠার পথ সুগম হয় বক্সারের যুদ্ধে জয়লাভের ফলে। বক্সারের যুদ্ধে জয়লাভের
তাৎক্ষণিক অর্জন ছিল কোম্পানির বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ। বক্সারের যুদ্ধে জয়ের পর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভের উদ্দেশ্যে মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম ও বাংলার নবাব নাজিমুদ্দৌলার সাথে দুটি পৃথক চুক্তি সম্পাদন করে। বক্সারের যুদ্ধে জয়লাভের তাৎক্ষণিক অর্জন ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ। বক্সারের যুদ্ধে জয়ের পর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভের উদ্দেশ্যে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ও বাংলার নবাব নাজিমুদ্দৌলার সাথে দুটি পৃথক চুক্তি সম্পাদন করে। তাহলে বক্সারের যুদ্ধে জয়লাভের তাৎক্ষণিক অর্জন ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ। বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ। বক্সারের যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে জয়লাভ ছিল সেটার একটা তাৎক্ষণিক অর্জন ছিল এই বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ। এই বক্সারের যুদ্ধে জয়ের পর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভের উদ্দেশ্যে একটা চুক্তি করেন। তারা চুক্তি করেন মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম ও বাংলার নবাব নাজিমুদ্দৌলার সাথে দুটি পৃথক চুক্তি করেন। তাহলে মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং বাংলার নবাব নাজিমুদ্দৌলার সাথে এই দুই নবাবের সাথে বাংলার দেওয়ানি লাভের উদ্দেশ্যের জন্য পৃথক দুটি চুক্তি সম্পাদন করে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজস্ব আদায়ের অধিকারের জন্য বাংলার নবাবকে বার্ষিক 50 লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার অর্থনীতিতে প্রভুত্ব করার সুযোগ পায়। কোম্পানি অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজস্ব আদায়ের অধিকারের জন্য বাংলার নবাবকে বাৎসরিক 53 লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার অর্থনীতিতে প্রভুত্ব করার সুযোগ পায়। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজস্ব আদায়ের অধিকারের জন্য বাংলার নবাবকে বার্ষিক 53 লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। বাংলার রাজস্ব আদায়ের অধিকারের জন্য রাজস্ব আদায়ের অধিকারের জন্য কোম্পানি বাংলার নবাবকে 53 লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার অর্থনীতিতে প্রভুত্ব করার একটা সুযোগ পায়। দ্বৈত শাসন মানে দুইজনের শাসন। লর্ড ক্লাইভ দ্বিতীয়বার বাংলায় গভর্নর হয়ে এসে দ্বৈত শাসন নামে বাংলা শাসন করার এক অভিনব শাসন ব্যবস্থা চালু করেন। 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের পর অর্থাৎ রাজস্ব আদায়ের ক্ষমতা লাভের পর এদেশে দ্বৈত শাসন চালু করা হয়। দ্বৈত শাসন মানে দুইজনের শাসন। লর্ড ক্লাইভ দ্বিতীয়বার যখন বাংলার গভর্নর হয়ে ফিরে আসলেন বাংলাতে, তখন তিনি দ্বৈত শাসন নামে বাংলা শাসন করার জন্য এক অভিনব শাসন ব্যবস্থা চালু করেন।
1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের পর, অর্থাৎ রাজস্ব আদায়ের ক্ষমতা লাভের পর, দ্বৈত শাসন ব্যবস্থা এদেশে চালু করা হয়। তাহলে দ্বৈত শাসন মানে আমরা জানলাম দুইজনের শাসন। লর্ড ক্লাইভ যখন দ্বিতীয়বার বাংলায় গভর্নর হয়ে ফিরে আসলেন, লর্ড ক্লাইভ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক দ্বিতীয়বার বাংলায় গভর্নর হয়ে যখন ফিরে আসলেন, তখন এসে তিনি এক অভিনব শাসন ব্যবস্থা চালু করলেন। অভিনব শাসন ব্যবস্থা, সেটাই দ্বৈত শাসন। 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভের পর, 1765 সালে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করলেন, অর্থাৎ রাজস্ব আদায়ের ক্ষমতা লাভ করলেন, তখনই লর্ড ক্লাইভ বাংলাতে এই অভিনব শাসন ব্যবস্থা দ্বৈত শাসন চালু করেন। দ্বৈত শাসন ব্যবস্থায় কোম্পানি রাজস্ব আদায় ও দেশ রক্ষার ভার গ্রহণ করেন, আর নবাবকে দেওয়া হয় বিচার ও শাসনের ভার। অর্থাৎ নবাব পেল ক্ষমতাহীন দায়িত্ব, আর কোম্পানি পেল দায়িত্বহীন ক্ষমতা। বাংলার ক্ষমতা ভাগাভাগির এ পদ্ধতি দ্বৈত শাসন নামে পরিচিত। দ্বৈত শাসন ব্যবস্থা ছিল মূলত একটি সাংবিধানিক মুখোশ। দ্বৈত শাসন ব্যবস্থায় কোম্পানি লাভ করল রাজস্ব আদায় ও দেশ রক্ষার ভার, আর নবাবকে দেওয়া হলো বিচার ও শাসনের ভার। অর্থাৎ নবাব পেল ক্ষমতাহীন দায়িত্ব, আর কোম্পানি পেল দায়িত্বহীন ক্ষমতা। বাংলার ক্ষমতার এই যে একটা ভাগাভাগি করার পদ্ধতি, এই ভাগাভাগি করার এই পদ্ধতিকেই বলা হয় দ্বৈত শাসন। দ্বৈত শাসন ব্যবস্থা ছিল মূলত একটি সাংবিধানিক একটি মুখোশ। তাহলে এই দ্বৈত শাসন ব্যবস্থায় কোম্পানি লাভ করলো রাজস্ব আদায় ও দেশ রক্ষার ভার। রাজস্ব আদায় ও দেশ রক্ষার ভার। আর নবাবকে দেওয়া হলো বিচার ও শাসনের ভার। বিচার ও শাসনের ভার। অর্থাৎ নবাব পেল ক্ষমতাহীন দায়িত্ব, নবাব পেল ক্ষমতাহীন দায়িত্ব, আর কোম্পানি পেল দায়িত্বহীন ক্ষমতা। বাংলার এই ক্ষমতা ভাগাভাগির যে পদ্ধতি, এবং এই যে পদ্ধতিতে এই বাংলার ক্ষমতা ভাগাভাগি করেছিলেন লর্ড ক্লাইভের ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই পদ্ধতিকেই বলা হয় দ্বৈত শাসন পদ্ধতি। এই দ্বৈত শাসন পদ্ধতির ব্যবস্থা ছিল মূলত একটি সাংবিধানিক মুখোশ। ৭৬-এর মন্বন্তর। লর্ড ক্লাইভ প্রবর্তিত দ্বৈত শাসন এবং বিরূপ প্রকৃতি, এই দুয়ের প্রভাবে বাংলায় ১১৭৬ বঙ্গাব্দে এক মহা দুর্ভিক্ষ বা মন্বন্তর দেখা দেয়। ইতিহাসে এটি ৭৬-এর মন্বন্তর হিসেবে পরিচিত। ওই দুর্ভিক্ষে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটে
এ সময় লাখ লাখ লোক অনাহার ও মহামারীতে মৃত্যুবরণ করে। লর্ড ক্লাইভ প্রবর্তিত দ্বৈত শাসন এবং সেই শাসনের বিরূপ প্রকৃতি, এই দুইয়ের প্রভাবে বাংলায় 1176 বঙ্গাব্দে এক মহা দুর্ভিক্ষ বা মন্বন্তর ঘটে যায়। এই দুর্ভিক্ষ এবং মন্বন্তর ইতিহাসে এটাকে 76-এর মন্বন্তর হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ওই দুর্ভিক্ষে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটে। এ সময় লাখ লাখ লোক অনাহার ও মহামারীতে মৃত্যুবরণ করে। তাহলে লর্ড ক্লাইভ প্রবর্তিত দ্বৈত শাসন এবং তার বিরূপ প্রকৃতি, দ্বৈত শাসন এবং তার বিরূপ প্রকৃতি এ দুয়ের প্রভাবে বাংলায় 1176 বঙ্গাব্দে বাংলায় এক মহা দুর্ভিক্ষ বা মন্বন্তর দেখা যায়। ইতিহাসে এটি 76-এর মন্বন্তর নামে পরিচিত। ওই দুর্ভিক্ষে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটে। এ সময় লাখ লাখ লোক অনাহারে ও মহামারীতে মৃত্যুবরণ করে। তাহলে সেটাকে বলা হয় 1176 সালের যে দুর্ভিক্ষ, মহাদুর্ভিক্ষ, সেটাকে বলা হয় 76-এর মন্বন্তর। ঐতিহাসিক আর.সি. মজুমদারের মতে দেশ যখন নানা অত্যাচার, উৎপীড়ন, দুর্নীতি ও হতাশায় জর্জরিত, ঠিক তখন 1770 খ্রিস্টাব্দে বাংলা শুনে 1176 বঙ্গাব্দ ওই মারাত্মক দুর্ভিক্ষ ঘটে। আর.সি. মজুমদারের মতে দেশ যখন নানা অত্যাচার, উৎপীড়ন, দুর্নীতি, হতাশায় জর্জরিত, ঠিক তখনই বাংলায় ওই মারাত্মক দুর্ভিক্ষ ঘটে। 1770 খ্রিস্টাব্দে বাংলায় 1176 সনে। ডব্লিউ হান্টারের মতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের দুর্নীতির কারণে দুর্ভিক্ষের প্রকোপ আরও বৃদ্ধি পেয়েছিল। ঐতিহাসিক আর.সি. মজুমদারের মতে দেশ যখন নানা অত্যাচার, উৎপীড়ন, দুর্নীতি, হতাশায় জর্জরিত, ঠিক তখন ওই মারাত্মক দুর্ভিক্ষ ঘটে। বাংলায় 1176 সনে এবং ইংরেজিতে 1770 খ্রিস্টাব্দে। ডব্লিউ হান্টারের মতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের দুর্নীতির কারণে এই দুর্ভিক্ষের প্রকোপ আরো বৃদ্ধি পেয়েছিল। ঐতিহাসিক আর.সি. মজুমদারের মতে দেশ যখন নানা অত্যাচার, উৎপীড়ন, দুর্নীতি ও হতাশায় জর্জরিত, ঠিক তখন বাংলায় ওই মারাত্মক দুর্ভিক্ষ ঘটে। তাহলে ইংরেজি সন হবে 1770 খ্রিস্টাব্দ এবং বাংলায় হবে 1176 বঙ্গাব্দ। ডব্লিউ হান্টারের মতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের দুর্নীতির কারণে দুর্ভিক্ষের প্রকোপ বৃদ্ধি পেয়েছিল। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের যে একটা দুর্নীতি ছিল, তারা যে একটা দুর্নীতি পরায়ণ ছিল, সেই দুর্নীতির কারণে এই বাংলার এই দুর্ভিক্ষ আরো বেশি বৃদ্ধি পেয়েছিল। ফরাইজি শব্দটি আরবি ফরজ শব্দ থেকে এসেছে। এর অর্থ অবশ্য পালনীয়। যেসব ধর্মীয় কর্মকাণ্ড আল্লাহ তাআলা মুসলমানদের জন্য অবশ্য পালনীয় হিসেবে নির্ধারণ করেছেন, সেগুলোই ফরজ। ফরাইজি শব্দটি আরবি ফরজ শব্দ থেকে এসেছে। এর অর্থ অবশ্য পালনীয়।
যেসব ধর্মীয় কর্মকাণ্ড আল্লাহ তাআলা মুসলমানদের জন্য অবশ্য পালনীয় হিসেবে নির্ধারণ করেছেন সেগুলোই ফরজ, অর্থাৎ যেটা বাধ্যতামূলক মুসলিমদের করতে হবে, এটাকে অ্যাভয়েড করার কোনো বা বাতিল করে দেওয়ার কোনো অবকাশ নেই, সেটাই আল্লাহর হুকুম এবং সেটাকেই বলা হয় ফরজ। সমাজ সংস্কারক হাজী শরীয়তুল্লাহ বাংলার মুসলিম সমাজে প্রচলিত নানাবিধ কুসংস্কার ও অ-ইসলামী কর্মকাণ্ড দূর করতে ফরাইজি আন্দোলনে ডাক দেন। তিনি মুসলিম সমাজে ইসলাম ধর্মের প্রকৃত রূপ নিয়ে আসার লক্ষ্যে ইসলামের ফরজগুলো আদায়ের উপর গুরুত্ব আরোপ করেন। হাজী শরীয়তুল্লাহর এ সংস্কার আন্দোলন ফরজের উপর ভিত্তি করে পরিচালিত হয়েছিল বলে একে ফরাইজি আন্দোলন এবং এর অনুসারীদের ফরাইজি বলা হয়। সমাজ সংস্কারক হাজী শরীয়তুল্লাহ বাংলার মুসলিম সমাজে নানাবিধ প্রচলিত কুসংস্কার এবং অন-ইসলামিক কর্মকাণ্ড দূর করতে ফরাইজি আন্দোলনে ডাক দেন। তিনি মুসলিম সমাজে ইসলাম ধর্মের প্রকৃত রূপ নিয়ে আসার লক্ষ্যে ইসলামের ফরজগুলো আদায়ের উপর গুরুত্ব আরোপ করেন। হাজী শরীয়তুল্লাহর এ সংস্কার আন্দোলন ফরজের উপর ভিত্তি করে পরিচালিত হয়েছিল বলে একে ফরাইজি আন্দোলন এবং এর অনুসারীদের ফরাইজি বলা হয়। তাহলে হাজী শরীয়তুল্লাহ একজন সমাজ সংস্কারক ছিলেন। তিনি মুসলিম সমাজে যে কুসংস্কার এবং অন-ইসলামী কর্মকাণ্ড ছিল সেগুলো দূর করার জন্য তিনি ফরাইজি আন্দোলনে ডাক দেন। তাহলে হাজী শরীয়তুল্লাহ ছিলেন একজন সমাজ সংস্কারক, একজন ধর্মীয় সংস্কারকও তাকে বলা যেতে পারে। তিনি মুসলিম সমাজে ইসলাম ধর্মের প্রকৃত রূপ নিয়ে আসার লক্ষ্যে ইসলামের ফরজগুলো আদায়ের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি ইসলাম ধর্মের প্রকৃত রূপ ফিরে আনার জন্য ইসলামের যে ফরজ আছে সেই ফরজগুলো আদায়ের উপর গুরুত্ব আরোপ করেন। হাজী শরীয়তুল্লাহর এই সংস্কার আন্দোলন ফরজের উপর ভিত্তি করে পরিচালিত হয়েছিল বলে একে ফরাইজি আন্দোলন বলা হয়। মানে তার আন্দোলনটাই ছিল ফরজের উপর ভিত্তি করে পরিচালিত, এই কারণে এই আন্দোলনকে বলা হয় ফরাইজি আন্দোলন এবং এই ফরাইজি আন্দোলনের যারা অনুসারী ছিল তাদেরকে বলা হয় ফরাইজি। বাঁশের কেল্লা। মীর নিসার আলী ওরফে তিতু মীর 1831 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের বারাসাতের নারকেলবাড়িয়া গ্রামে বাঁশের কেল্লা নির্মাণ করে। দ্বিস্তর বিশিষ্ট এই কেল্লা নির্মাণ করা হয় বাঁশ এবং কাদা দিয়ে। 1831 খ্রিস্টাব্দের 19 নভেম্বর ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাহিনীর সাথে যুদ্ধরত অবস্থায় এই কেল্লাতেই তিতু মীরের মৃত্যু হয়। বীরত্বের সাথে লড়লেও ইংরেজদের শক্তিশালী কামানের গোলায় তার বাঁশের কেল্লা গুড়িয়ে যায়। ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে তিতু মীর প্রথম শহীদ হওয়ার মর্যাদা লাভ করেন। মীর নিসার আলী ওরফে তিতু মীর 1831 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের বারাসাতের নারকেলবাড়িয়া গ্রামে বাঁশের কেল্লা নির্মাণ করেন। তাহলে তিনি বাঁশের কেল্লা নির্মাণ করেন পশ্চিমবঙ্গের বারাসাতের নারকেলবাড়িয়া গ্রামে 1831 খ্রিস্টাব্দে। দ্বিস্তর বিশিষ্ট এই কেল্লা নির্মাণ করা হয় বাঁশ এবং কাদা দিয়ে। এই কেল্লাটি নির্মাণ করা হয়েছিল বাঁশ এবং কাদা দিয়ে। 1831 খ্রিস্টাব্দের 19 নভেম্বর ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাহিনীর সাথে যুদ্ধরত অবস্থায় এই কেল্লাতেই তিতু মীরের মৃত্যু হয়। বীরত্বের সাথে লড়লেও ইংরেজদের শক্তিশালী কামানোর গুলায় তার বাঁশের কেল্লা গুড়িয়ে যায়। ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে তিতু মীর প্রথম শহীদ হওয়ার মর্যাদা লাভ করেন।
তাহলে ব্রিটিশদের বিরুদ্ধে ভারত উপমহাদেশে যুদ্ধ করে প্রথম শহীদ হওয়ার মর্যাদা কে লাভ করেন? মীর নিসার আলী ওরফে তিতুমির এই মর্যাদা লাভ করেন। তাহলে মীর নিসার আলী ওরফে তিতুমির 1831 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের বারাসাত নামক স্থানের নারকেলবাড়িয়া গ্রামে তিনি বাঁশের কেল্লা নির্মাণ করেন। তাহলে বাঁশের কেল্লা নির্মাণ করেন তিনি পশ্চিমবঙ্গে। দ্বিস্তর বিশিষ্ট এ কেল্লা নির্মাণ করা হয় বাঁশ ও কাদা দিয়ে। এটা নির্মাণ করা হয় বাঁশ ও কাদা দিয়ে। 1831 সালের 19 নভেম্বর ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাহিনীর সাথে যুদ্ধরত অবস্থায় ওই কেল্লাতেই তিতুমিরের মৃত্যু হয়, অর্থাৎ ওই বাঁশের কেল্লাতেই তিতুমিরের মৃত্যু হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে যুদ্ধরত অবস্থায়। বীরত্বের সাথে লড়লেও ইংরেজদের শক্তিশালী কামানোর গোলায় তার বাঁশের কেল্লা গুড়িয়ে যায়। অর্থাৎ ইংরেজরা যে শক্তিশালী কামানের গোলার কাছে তার বাঁশের কেল্লা গুড়িয়ে যায়। ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে তিতুমির প্রথম শহীদ হওয়ার মর্যাদা লাভ করে। তাহলে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে ভারত উপমহাদেশে প্রথম শহীদ হওয়ার মর্যাদা কে লাভ করেন? তিতুমির। সত্য বিলোপ নীতি 1848 থেকে 1856 সাল পর্যন্ত কর্মরত ভারতের গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি প্রবর্তিত একটি সাম্রাজ্য সম্প্রসারণমূলক নীতি হল সত্য বিলোপ নীতি। অর্থাৎ 1848 থেকে 1856 মোট 8 বছরের শাসনকালে কর্মরত ছিলেন ভারতের গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি। তিনি একটি নীতি প্রবর্তন করেন, যে নীতিটা সাম্রাজ্য সম্প্রসারণমূলক নীতি, সেটাই সত্যমূলক নীতি। এই নীতি অনুসারে যদি কোনো দেশীয় রাজা স্বাভাবিক উত্তরাধিকারী না রেখে মারা যান, তাহলে ওই স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্ব ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের হাতে ন্যস্ত হবে। কোনো রাজা যদি স্বাভাবিক উত্তরাধিকারী না রেখে মারা যান, ঠিক ওই সময় ওই স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্ব ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যের হাতে ন্যস্ত হবে। এ আইনে দত্তক পুত্র গ্রহণের অধিকার অবৈধ ঘোষণা করা হয়। 1848 থেকে 1856 মোট 8 বছর। এই 8 বছর পর্যন্ত ভারতবর্ষে কর্মরত ছিলেন ভারতের গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি। তিনি এই 8 বছরে একটি নীতি প্রবর্তন করেন ভারতবর্ষে, এবং সেই নীতিটা হলো সাম্রাজ্য সম্প্রসারণমূলক নীতি। সাম্রাজ্য সম্প্রসারণমূলক নীতি, এবং সেই নীতিটাকেই বলা হয় সত্য বিলোপ নীতি। এই নীতি অনুসারে যদি কোনো দেশীয় রাজা স্বাভাবিক উত্তরাধিকার না রেখে মারা যান, তখন ওই স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্ব ভারতবর্ষে ব্রিটিশ শাসনের হাতে ন্যস্ত হবে। এ আইনে দত্তক পুত্র গ্রহণের অধিকার অবৈধ ঘোষণা করা হয়। তাহলে আমরা পেলাম 1848 থেকে 1856, এই মোট 8 বছর ভারতবর্ষে কর্মরত ছিলেন গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি। তিনি এই 8 বছর গভর্নর জেনারেল নিযুক্ত থাকা অবস্থায় ভারতবর্ষে একটি নীতি প্রবর্তন করেন, এবং সেই নীতিটাকে বলা হয় সত্য বিলোপ নীতি। সেই নীতিটা ছিল সাম্রাজ্য সম্প্রসারণমূলক নীতি। এই নীতি অনুসারে যদি কোনো দেশীয় রাজা
স্বাভাবিক উত্তরাধিকার না রেখে যেতে পারে, স্বাভাবিক উত্তরাধিকার না রেখে যেতে পারে, তখন ওই স্বাধীন রাষ্ট্র ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যের হাতে ন্যস্ত হবে। স্বাভাবিক উত্তরাধিকার না রেখে যদি মারা যায়, তখন ওই স্বাধীন রাষ্ট্র সার্বভৌমত্ব ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যের হাতে ন্যস্ত হবে। এই আইন, এই সত্যমূলক আইন লর্ড ডালহৌসি যেটা প্রবর্তন করেছেন, এই আইনে দত্তক পুত্র গ্রহণের যে অধিকার, সেটাকে অবৈধ হিসেবে আখ্যায়িত করা হয়। সত্য বিলোপ নীতি প্রয়োগ করে লর্ড ডালহৌসি সাতারা, সম্বলপুর, উদয়পুর, ঝাঁসি ও নাগপুর রাজ্যসমূহ দখল করেন। ডালহৌসি কর্ণাটক ও তাঞ্জোরের খেতাবসার সার্বভৌমত্বের বিলোপ সাধন করেন। কর্ণাটক ও তাঞ্জোরের খেতাবসার সার্বভৌমত্বের বিলোপ সাধন করেন। প্রাক্তন পেশোয়ার দ্বিতীয় বাজিরাও মারা গেলে তিনি তার দত্তক পুত্র নানা সাহেবকে পেনশন প্রদান করতে অস্বীকৃতি জানান। সত্য বিলোপ নীতি প্রয়োগ করে লর্ড ডালহৌসি সাতারা, সম্বলপুর, উদয়পুর, ঝাঁসি ও নাগপুর রাজ্যসমূহ দখল করেন। ডালহৌসি ইহা ছাড়াও কর্ণাটক ও তাঞ্জোরের যে একটি সার্বভৌমত্ব প্রথা চালিয়েছিল, যেটাকে বলা হয় খেতাবসার সার্বভৌমত্ব প্রথা, সেটার তিনি একটা বিলোপ সাধন করেন। এবং প্রাক্তন পেশোয়ার দ্বিতীয় বাজিরাও মারা গেলে তিনি তার দত্তক পুত্র নানা সাহেবকেও পেনশন প্রদান করতে অসম্মতি জানান। তাহলে লর্ড ডালহৌসি তার এই সত্য বিলোপ নীতি প্রয়োগ করে সাতারা, সম্বলপুর, উদয়পুর, ঝাঁসি, নাগপুর রাজ্যসমূহ দখল করেন। ইহা ছাড়াও তিনি কর্ণাটক ও তাঞ্জোরে একটি প্রথা চালু ছিল, যেটাকে বলা হয় খেতাবসার সার্বভৌমত্ব প্রথা। তিনি সেই খেতাবসার সার্বভৌমত্ব প্রথার বিলোপ সাধন করেন। এবং প্রাক্তন পেশোয়ার দ্বিতীয় বাজিরাও মারা গেলে তিনি তার দত্তক পুত্র নানা সাহেবকে, বাজিরার দত্তক পুত্র ছিল নানা সাহেবকে পেনশন প্রদান করতে অসম্মতি জানান। কারণ তিনি যে সত্য বিলোপ নীতি প্রয়োগ করেছিলেন, সেই নীতিতে দত্তক পুত্র গ্রহণ করা অবৈধ হিসেবে বিবেচিত। খেলাফত আরবি শব্দ, যার আবুদানিক অর্থ হচ্ছে প্রতিনিধিত্ব, স্থলাভিষিক্ত। অক্সফোর্ড অভিধানে এটিকে মুসলিম নেতা বা বাদশাহ হিসেবে ব্যবহার করা হয়েছে। চতুর্দশ শতাব্দীর বিশিষ্ট আরব সমাজবিজ্ঞানী ইবনে খালদুনের মতে, আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের সংরক্ষণ, সে অনুযায়ী সমাজ ও রাষ্ট্র গঠন এবং সে রাষ্ট্র পরিচালনার নাম খেলাফত। এ ধরনের শাসন ব্যবস্থায় সরকার প্রধানকে বলা হয় খলিফা। খেলাফত আরবি শব্দ, যার আবিধানিক অর্থ হচ্ছে প্রতিনিধিত্ব, স্থলাভিষিক্ত। অক্সফোর্ড অভিধানে এটিকে মুসলিম নেতা বা বাদশাহ হিসেবে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ খেলাফত শব্দটির যে একটা আবিধানিক অর্থ, অক্সফোর্ডে এটার অর্থ ব্যবহার করা হয়েছে মুসলিম নেতা বা বাদশাহ হিসেবে। চতুর্দশ শতাব্দীর বিশিষ্ট আরব সমাজবিজ্ঞানী ইবনে খালদুনের মতে, আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের সংরক্ষণ, সে অনুযায়ী সমাজ ও রাষ্ট্র গঠন এবং সে রাষ্ট্র পরিচালনার নাম খেলাফত। এ ধরনের শাসন ব্যবস্থার সরকার প্রধানকে বলা হয় খলিফা। তাহলে খেলাফত শব্দটি হলো আরবি শব্দ। এটার অর্থ হলো
প্রতিনিধিত্ব বা স্থলাভিষিক্ত, প্রতিনিধিত্ব বা স্থলাভিষিক্ত। বা স্থলাভিষিক্ত। অক্সফোর্ড অভিধানে এটিকে মুসলিম নেতা বা বাদশা হিসেবে ব্যবহার করা হয়েছে। মুসলিম নেতা বা বাদশা হিসেবে এটাকে ব্যবহার করা হয়েছে অক্সফোর্ডে। চতুর্দশ শতাব্দীর বিশিষ্ট আরব সমাজবিজ্ঞানী ইবনে খালদুনের মধ্যে, অর্থাৎ 1400 খ্রিস্টাব্দের আরব সমাজবিজ্ঞানী ইবনে খালেদুনের মতে আল্লাহর মনোনীত ইসলাম ধর্মের সংরক্ষণ, আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের সংরক্ষণ এবং সে অনুযায়ী সমাজ ও রাষ্ট্র গঠন এবং সে রাষ্ট্র পরিচালনার নাম খেলাফত। অর্থাৎ আল্লাহ যে ধর্ম দিয়েছেন ইসলাম, এই মনোনীত ধর্ম ইসলামের সংরক্ষণ এবং সে অনুযায়ী সমাজ এবং রাষ্ট্র গঠন, সমাজ এবং রাষ্ট্র গঠন এবং রাষ্ট্র পরিচালনা, সেটাকেই বলা হয় খেলাফত। এবং এই ধরনের খেলাফত শাসন ব্যবস্থার যে প্রধান, তাকেই বলা হয় খলিফা। 622 খ্রিস্টাব্দে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় প্রথম ইসলামী রাষ্ট্র কায়েম করে খেলাফতের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তাহলে খেলাফতের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোথায়? মদিনায়। কবে? 622 খ্রিস্টাব্দে। তার ইন্তেকালের পর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরবর্তী খলিফা নির্বাচিত হন এবং 632 খ্রিস্টাব্দে খোলাফায়ে রাশিদিন প্রতিষ্ঠিত হয়। প্রথম বিশ্বযুদ্ধ 1914 এবং পরবর্তী সময়ে 1924 সালে সর্বশেষ উসমানীয় খলিফা দ্বিতীয় আব্দুল মজিদকে নির্বাসিত করে তুরস্কের জাতীয়তাবাদী নেতা কামাল আতাতুর্ক আনুষ্ঠানিকভাবে খেলাফত বিলুপ্ত করেন। তাহলে সর্বশেষ উসমানীয় খলিফাকে দ্বিতীয় আব্দুল মজিদ, তাকে নির্বাসিত করে তুরস্কের যে জাতীয়তাবাদী নেতা আছে কামাল আতাতুর্ক আনুষ্ঠানিকভাবে খেলাফত বিলুপ্ত ঘোষণা করেন 1924 সালে প্রথম বিশ্বযুদ্ধের পরে। 622 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় প্রথম ইসলামী রাষ্ট্র কায়েম করে খেলাফতের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তাহলে খেলাফতের ভিত্তিপ্রস্তর প্রথম স্থাপন করেন কোথায়? মদিনায়। কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত সালে? 622 খ্রিস্টাব্দে। তার ইন্তিকালের পর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরবর্তী খলিফা নির্বাচিত হন এবং 632 খ্রিস্টাব্দে খোলাফায়ে রাশিদুন প্রতিষ্ঠিত হন। প্রথম বিশ্বযুদ্ধ 1914 এবং পরবর্তী সময়ে 1924 সালে সর্বশেষ উসমানীয় খলিফা দ্বিতীয় আব্দুল মজিদকে নির্বাসিত করে তুরস্কের জাতীয়তাবাদী নেতা কামাল আতাতুর্ক আনুষ্ঠানিকভাবে খেলাফত প্রথার বিলুপ্ত ঘোষণা করেন। তাহলে 622 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করে খেলাফতের ভিত্তিপ্রস্তর প্রথম স্থাপন করেন। তার ইন্তেকালের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরবর্তী খলিফা নির্বাচিত হন এবং তিনি 632 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় খোলাফায়ে রাশিদুন। প্রথম বিশ্বযুদ্ধ 1914 পরবর্তী সময়ে 1924 সালে উসমানীয় সাম্রাজ্যের সর্বশেষ শাসক খলিফা দ্বিতীয় আব্দুল মজিদ, উসমানীয় সাম্রাজ্যের সর্বশেষ শাসক খলিফা দ্বিতীয় আব্দুল মজিদ তাকে নির্বাসনে পাঠিয়ে তুরস্কের জাতীয়তাবাদী নেতা কামাল আতাতুর্ক আনুষ্ঠানিকভাবে খেলাফতের বিলুপ্ত ঘোষণা করেন। দ্বিজাতি তত্ত্ব।
1940 সালের 22-23 মার্চ লাহোরে মুসলিম লীগের 27তম অধিবেশন অনুষ্ঠিত হয়। উক্ত অধিবেশনের প্রথম দিন মোহাম্মদ আলী জিন্নাহ আনুষ্ঠানিকভাবে তার বহুল আলোচিত দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করেন। দ্বিজাতি তত্ত্বের মূল কথা হলো ভারতের অধিবাসী হিন্দু ও মুসলিম সম্প্রদায় দুটি আলাদা জাতি। তাদের ধর্মীয় দার্শনিক দৃষ্টিভঙ্গি, সামাজিক রীতিনীতি, ঐতিহ্য সম্পূর্ণ আলাদা। সুতরাং সাম্প্রদায়িক উত্তেজনা ও সংঘাত নিরসনে ভারতের দুই প্রধান সম্প্রদায়ের জন্য স্বতন্ত্র দুটি রাষ্ট্র প্রয়োজন। 1940 সালের 22-23 মার্চ লাহোরে মুসলিম লীগের 27তম অধিবেশন অনুষ্ঠিত হয়। উক্ত অধিবেশনের প্রথম দিন মোহাম্মদ আলী জিন্নাহ আনুষ্ঠানিকভাবে তার বহুল আলোচিত তত্ত্ব দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করেন। দ্বিজাতি তত্ত্বের মূল কথা হলো ভারতের অধিবাসী হিন্দু ও মুসলিম সম্প্রদায় দুইটি আলাদা জাতি। তাদের ধর্মীয় ও দার্শনিক দৃষ্টিভঙ্গি, সামাজিক রীতিনীতি, প্রথা, ঐতিহ্য সম্পূর্ণ আলাদা। সুতরাং সাম্প্রদায়িক উত্তেজনা ও সংঘাত নিরসনে ভারতের দুই প্রধান সম্প্রদায়ের জন্য স্বতন্ত্র রাষ্ট্র প্রয়োজন। তাহলে 1940 সালের 22-23 মার্চ লাহোরের মুসলিম লীগের যে 27তম অধিবেশন অনুষ্ঠিত হয়। উক্ত অধিবেশনের প্রথম দিনে মোহাম্মদ আলী জিন্নাহ কি করলেন, তার যে একটি তত্ত্ব ছিল, বহুল আলোচিত তত্ত্ব দ্বিজাতি তত্ত্ব, তিনি ঘোষণা করেন বা উপস্থাপন করেন। তার সেই তত্ত্বের মূল কথা হলো ভারতে অধিবাসী হিন্দু ও মুসলিম সম্প্রদায় দুইটি আলাদা জাতি। তিনি তার তত্ত্বের মূল কথা বলেছিলেন যে ভারতে দুইটি জাতি বসবাস করে, এক হলো হিন্দু আর এক হলো মুসলিম, এবং দুইটি জাতি আলাদা দুইটি জাতি। তাদের ধর্মীয় দার্শনিক দৃষ্টিভঙ্গি, সামাজিক রীতিনীতি, প্রথা, ঐতিহ্য সম্পূর্ণ আলাদা। অর্থাৎ দুটি জাতি বিপরীতমুখী, সম্পূর্ণ আলাদা, একজন আরেকজন থেকে ভিন্ন। সামাজিক রীতিনীতি, চিন্তাভাবনা, আদর্শ, অনুপ্রেরণা, সফলতা, সমস্ত কিছু। সুতরাং সাম্প্রদায়িক উত্তেজনা ও সংঘাত নিরসনে ভারতবর্ষের এই দুটি সম্প্রদায়ের জন্য স্বতন্ত্র রাষ্ট্র প্রয়োজন। অর্থাৎ দ্বিজাতি তত্ত্ব হলো দুটি ভিন্ন ধর্মী রাষ্ট্রের চেতনা, উদ্ভব, অনুমান বা ধারণা, এবং এই দুটি জাতির যেহেতু একজন আরেকজন থেকে ভিন্ন এবং একজন আরেকজনের বিপরীতময় অবস্থা, সেহেতু তাদের মধ্যে স্বাভাবিকভাবেই সাম্প্রদায়িক উত্তেজনা, সংঘাত অনবরত লাগতেই থাকবে এবং লেগেছিল। সেই উত্তেজনা এবং সংঘাত নিরসন করার জন্যই জিন্নাহ তিনি তার দ্বিজাতি তত্ত্ব উপস্থাপন করেছিলেন, এবং সেটা মূল কথা ছিল দুটি জাতির জন্য দুইটি আলাদা স্বতন্ত্র রাষ্ট্র প্রয়োজন।